আজ আমি চলেছি এমন এক স্থানে যেখানে শহরের পথে পাওয়া যায় সেই সময়ের পদচিহ্ন, যখন নবাব সিরাজউদ্দৌলার শাসনে মুর্শিদাবাদ ছিল বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। একসময় এই শহর থেকেই শাসিত হতো গোটা দেশ। এই শহরের রন্ধে রন্ধে লুকিয়ে আছে ইতিহাসের গাথা, আর কান পাতলেই যেন শোনা যায় সেই সব দিনের গল্প, যখন বাংলার রাজসিংহাসনে ছিলেন সিরাজউদ্দৌলা। চলুন আজ আমার সাথে আপনারাও একদিনে মুর্শিদাবাদকে ঘুরে দেখবেন। আজকে আমি আপনাদের ভাগীরথীর পূর্ব দিকের যে হিস্টোরিক্যাল প্লেসগুলো রয়েছে তাই ঘুরে দেখাবো। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ঐতিহাসিক সফর। ওয়েলকাম টু ভবঘুরে মন। এই ইতিহাসকে ছুঁয়ে দেখার জন্য আমাদের মুর্শিদাবাদ পৌঁছতে গেলে যাত্রা শুরু হবে কলকাতা স্টেশন থেকে। সকাল 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে যাব মুর্শিদাবাদ। পুরো মুর্শিদাবাদে ছোট বড় সব মিলিয়ে প্রায় 50টিরও বেশি ঐতিহাসিক স্থান রয়েছে, কিন্তু যেহেতু আমরা ওয়ান ডে ট্যুর করছি, সকালে গিয়ে আবার বিকেলে ফিরে আসব, তাই আমরা ভাগীরথীর পূর্ব দিকের স্পটগুলোকেই বেছে নিয়েছিলাম। আমাদের ট্রেন ঠিক সকাল 10:20 মুর্শিদাবাদ স্টেশনে আমাদের পৌঁছে দিয়েছিল। মুর্শিদাবাদ স্টেশনের বাইরে থেকে আপনারা টোটো এবং ঘোড়ার গাড়ি পেয়ে যাবেন, যা বুক করে আপনারা সারাদিন মুর্শিদাবাদের মেন স্পটগুলো ঘুরে দেখতে পারেন। তবে যেটাই দেখবেন আগে থেকে ড্রাইভারের সাথে সেই অনুযায়ী কথা বলে নেবেন। আমরা এখন চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশনে। এই স্টেশনের বাইরেই রয়েছে টোটোও পাওয়া যায়, আবার ঘোড়ার গাড়িও রয়েছে, যেটা মুর্শিদাবাদের ঐতিহ্য। তো এক দাদার সাথে আমরা যাচ্ছি, তো তেনার কাছ থেকে জেনে নেব যে কত টাকা ভাড়া। দাদা আপনি বলে দিন কত কি আছে। 700 টাকার মধ্যে টোটাল স্পট যা আছে সমস্ত জায়গাটা দেখিয়ে বুঝিয়ে লাস্ট আপনাদেরকে হাজার দিতে নামাবো এবং আনন্দ দিয়েই নামাবো। প্রথম কথা হচ্ছে আমার ঘোড়ার নাম হচ্ছে ফুর্তি, যার মনে একটু আনন্দ থাকবে আমার ঘোড়ার কথা মনে পড়বে, আর সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ ধরালে এই প্রদীপদার কথা মনে পড়বে। আমার নাম হচ্ছে প্রদীপ মালাকার। স্টেশন থেকে সকাল 10:30 আমাদের যাত্রা শুরু হলো। তাই প্রসঙ্গত বলে রাখি, এখানে টোটো এবং টাঙা গাড়ির ভাড়া একই। আমরা এখন টাঙা গাড়ি করে যাচ্ছি। মুর্শিদাবাদের যে ঐতিহ্য ঘোড়ায় টানা গাড়ি, তাতে করে যাচ্ছি। আমার তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। এর আগে আমি কোথাও কখনো ঘোড়ার গাড়িতে উঠিনি। ভিক্টোরিয়ার সামনেও ঘোড়ার এক রকমের গাড়ি হয়, ছোটবেলা থেকে অনেকবার ভেবেছি উঠবো, তখন তো উঠতে দেয়নি, আর এখন সেইভাবে কখনো ওঠা হয়নি। তো এই প্রথমবার আমি ঘোড়ার গাড়িতে উঠেছি। ব্যাপারটা বেশ নস্টালজিক লাগছে আমার কাছে। ঘোড়া চলছে, আমি পেছনে বসে আছি, নভেম্বরের দুপুর, আর ঐতিহাসিক একটা জায়গায় এসেছি, নবাবের শহরে নভেম্বরে। ছোট নবাব এবং লর্ড ক্লাইভ এই ঘোড়ার গাড়িতে করতে সফর করতে যেতেন। বর্তমানে আজকে 2025 সালের 23 তারিখ আপনারাও সেই রাস্তা ধরে সেই ঘোড়া গাড়ি করে ঘুরতে যাচ্ছেন। আজকের দিনের জন্য আপনারা নিজেরাই নবাব। হ্যাঁ, আমাদের ঘোড়া চালক দাদা বেশ মজাদার ছিলেন, খুব ভালো কথা বলছিলেন। এই গেটটির নাম বলা হচ্ছে নহবত থানা গেট বা তিনকুলিয়া পুল গেট। গেটটা তৈরি করেছিলেন মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব নবাব সুজাউদ্দিন 1727 সালে। এইভাবেই ছোট বড় ইতিহাসের গল্প শুনতে শুনতে ঐতিহাসিক শহরের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেছিলাম হাজারদুয়ারি প্যালেসে। হাজারদুয়ারিতে প্রবেশ করতে প্রবেশ মূল্য লাগে জনপ্রতি 25 টাকা করে, আর সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত এখানে টিকিট দেওয়া হয়, আর প্রত্যেক শুক্রবার হাজারদুয়ারি বন্ধ থাকে। একটা কথা শুনলে হয়তো আপনারা অবাক হবেন, মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলার সাথে কিন্তু এই হাজারদুয়ারি প্যালেসের কোনো সম্পর্ক নেই, কারণ সিরাজউদ্দৌলার মৃত্যুর অনেক পরে 1829 সালে এই প্যালেস তৈরির কাজ শুরু হয় এবং 1837 সালে সেই কাজ শেষ হয়। এই প্রাসাদটির উচ্চতা 80 ফুট,
আর তৈরি করতে খরচ হয়েছিল 16 লক্ষ টাকা। এই হলো সেই বিখ্যাত হাজারদুয়ারি প্যালেস, যা মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ। তো এখানে আজকে সানডে, ভীষণ ভিড় রয়েছে, বিভিন্ন স্কুল থেকে স্টুডেন্টদের নিয়ে আসা হয়েছে। জায়গাটা খুবই সুন্দর আর ঐতিহাসিক স্থান, সেই জন্য ভিড় তো হবেই। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি হচ্ছে মুর্শিদাবাদের পিক টাইম। এছাড়াও সারা বছরই এখানে লোক আসতে থাকে। হাজারদুয়ারি প্যালেসের এরকম নামকরণের কারণ হলো এর 1000টা দরজা এবং জানালা, যার মধ্যে 900টা আসল এবং 100টা হলো নকল। এই প্যালেসের ভেতরে রয়েছে একটি মিউজিয়াম, যা ঘুরে দেখতে আপনাদের প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগবে। হাজারদুয়ারি প্যালেস আর ইমামবাড়ার মাঝে রয়েছে এই বাচ্চোয়ালি তোপ। শোনা যায় এই কামানটি একবারই দাগা হয়েছিল এবং তখন কামানটির প্রচণ্ড আওয়াজে অনেক মহিলার গর্ভপাত ঘটেছিল, আর এই জন্যই এই কামানের নাম বাচ্চোয়ালি তোপ। আর সেই কারণেই এই কামানটিকে আর কখনো দাগা হয়নি। হাজারদুয়ারি প্যালেসের ঠিক অপোজিট দিকেই রয়েছে ইমামবাড়া। সিরাজউদ্দৌলার আমলে নির্মিত কাঠের ইমামবাড়াটি ধ্বংস হয়ে যাওয়ার পর নবাব ফারদুন শাহ আরেকটি ইমামবাড়া তৈরি করান। এই ইমামবাড়াটির মধ্যে রয়েছে মদিনার ইমানের পদচিহ্ন, ধর্মপুস্তক ইত্যাদি। মহরমের সময় এই ইমামবাড়াটিকে সুন্দর করে সাজানো হয় এবং তখন এটি খোলা থাকে। 1847 সালে এই ইমামবাড়া তৈরি হয়েছিল আর খরচ পড়েছিল 6 লক্ষ টাকার কিছু বেশি। ইতিহাস আমার বেশ পছন্দের সাবজেক্ট ছিল, তাই এখানে আসার পর ইতিহাসের বইয়ের পাতায় পড়া সেই জিনিসগুলো যেন আমার চোখের সামনে ভেসে উঠছিল। আপনি যদি ইতিহাস পছন্দ করেন তাহলে কিন্তু মুর্শিদাবাদ আপনার বাকেট লিস্টে থাকা উচিত। আর তাছাড়াও আপনার বাড়ির বাচ্চাটিকে আমাদের ইতিহাস জানাতে গেলে মুর্শিদাবাদ কিন্তু একবার হলেও নিয়ে যেতেই হবে। কত ইতিহাসের সাক্ষী হিসেবে আজও এই প্যালেস সসম্মানে নিজ স্থানে দাঁড়িয়ে আছে। এইবার আমরা এই ঐতিহাসিক শহরের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চললাম। এটি হলো নবাব বাহাদুর স্কুল। এই স্কুলের ব্যাপারে ডিটেলস চলুন আমরা প্রদীপদার কাছ থেকে জেনে নিই। মুন্নি বেগম তার নাচ এবং রূপ দেখে মির্জাফর তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেছিলেন। সেই সময়কার দিনে উনি যা টাকা রোজগার করেছিলেন তার থেকে 90 লক্ষ টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে উনি দান করেছিলেন। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 90 লক্ষ কিছু টাকা দিয়ে স্কুলটা 1825 সালে তৈরি করে। 1825 থেকে 2025 ক্লাস 1 থেকে 12 অবধি স্কুলটা এখন পর্যন্ত চালু রয়েছে। এখনও মির্জাফরের পরিবার যারা আছে তাদের ঘরে ছেলেদের লেখাপড়া, খাওয়া দাওয়া টোটালটাই বর্তমানে সরকার থেকে বহন করা হয়। আর স্কুলটাকে মুর্শিদাবাদ জেলার মধ্যে একমাত্র গভর্নমেন্ট হাই স্কুল নবাব বাহাদুর ইনস্টিটিউট বা নবাব বাহাদুর হাই স্কুল। এই স্কুলে যারা একটু মেধাবী ভালো ছাত্র হয় তারা এই স্কুলে পড়াশোনার সুযোগটা পায়। মুর্শিদাবাদ শহরের অলিতে গলিতে রয়েছে ইতিহাস আর রয়েছে নানা গল্পগাথা। আমাদের সেদিনের এই যাত্রায় এই প্রদীপদা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে গাইড করে চলেছিল। এখন আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদের অন্যতম প্রধান আকর্ষণ কাঠগোলা বাগান বাড়িতে। চলুন ভেতরে ঢুকে এই আকর্ষণীয় স্থানটিকে ঘুরে দেখি আর সাথে আপনাদেরও দেখাই। এই কাঠগোলা বাগান বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন লক্ষ্মীপদ সিং দুগর 1873 সালে। এই কাঠগোলা বাগানের ভেতরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হয়। জনপ্রতি 30 টাকা করে টিকিট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। এই বাগান বাড়ির ভেতরে রয়েছে প্রতিষ্ঠাতা লক্ষ্মীপদ সিং দুগর, ধনপদ সিং দুগর, ছত্রপদ সিং দুগর এবং মহিপদ সিং দুগরের বিশাল আকারের ঘোড়ায় চড়া মূর্তি। আর রয়েছে একটি বাউরি। এই বাউরিটিতে রাজস্থান সংস্কৃতির ছোঁয়া লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে বঙ্গদেশের বাগান পরিচর্যা এবং বাসিন্দাদের ব্যবহারের জন্য রায়বাহাদুররা এই বাউরিটি নির্মাণ করিয়েছিলেন।
বাউরির পেছন দিকে এই জায়গাটিতে খুব সুন্দর ফটো ভিডিও আসে, আপনারা চাইলে এখানে ফটো তুলতে পারেন। বাগানবাড়ি এই শব্দটা জমিদারির সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর এই জায়গাটিতে আসলে সেই জমিদারিত্ব যেন আপনার চোখে প্রতি মুহূর্তে ধরা দেবে। নমস্কার, আজকে আমরা এসেছি মুর্শিদাবাদ নবাবের শহরে। এখন আমরা রয়েছি কাঠগোলা বাগানবাড়িতে। এটা মুর্শিদাবাদের যতগুলো স্পট আছে তার মধ্যে অন্যতম প্রধান আর খুবই আকর্ষণীয়। আমরা আজকে মুর্শিদাবাদের কয়েকটা জায়গা একদিনে ঘুরে দেখব, সাথে আপনাদেরকেও দেখাবো। চলুন আমাদের পাশে থাকবেন, দেখে নিন। এই পুকুর ধারে বসে আমি ভাবছিলাম, পূর্ণিমার রাতে যখন এই বাড়ির ওপর আলো এসে পড়ে, না জানি এটা দেখতে আরো কত সুন্দর লাগে। এই হলো কাঠগোলা বাগানবাড়ি, আর তার মিডিলে রয়েছে এটা নাটমহল। ওই পেছনে একটা মন্দির রয়েছে, আর এই সামনেই রয়েছে একটা জৈন মন্দির। এই নাটমহলে একসময় জমিদারের পরিবারের ছেলে মেয়েদের নৃত্য প্রশিক্ষণ দেওয়া হতো। পুরো বাগানবাড়ি চত্বরটি অত্যন্ত সুসজ্জিত। কাঠগোলা বাগানের প্রধান আকর্ষণ হলো এই জৈন মন্দিরটি। তোরণ পার করে মন্দির। তোরণটি সম্পূর্ণ মার্বেলের তৈরি। প্রধান প্রবেশদ্বারের দুপাশে সরু দ্বারের ওপর দুটি গম্বুজ। হিন্দু মুসলমান স্থাপত্যের সমন্বয় এখানে সাধন করা হয়েছে। তারপর ভেতরে মূল মন্দির। মন্দিরের ভিতরে শ্রী শ্রী আদিনাথজির মূর্তি রয়েছে। জৈন সম্প্রদায়ের কাছে মাছ খুব পবিত্র, তাই মাছ মারা গেলে তাকে সমাধি দেওয়া হতো। তাই এই জৈন মন্দিরের বিপরীত দিকেই রয়েছে এই পুকুর, আর তাতে রয়েছে অনেক মাছ। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। এখানে মুর্শিদাবাদের ঐতিহ্য যে ঘোড়ায় টাঙা গাড়ি, টাঙা বলে যেটাকে, তার একটা স্ট্যাচু বানানো রয়েছে, আর তার পাশেই রয়েছে ভিনটেজ কার। মূল জৈন মন্দিরের কাছেই জৈন সন্ন্যাসী জিনদত্ত সুরজি মহারাজের প্রতি উৎসর্গিত একটি দাদাবাড়ি রয়েছে। এই কাঠগোলা বাগানবাড়ির মূল আকর্ষণই রয়েছে এই লক্ষ্মীপদ সিংদের বাসস্থান, এই হলুদ রঙের বাড়িটি। এই বাড়ির ভেতরে রয়েছে দুগর পরিবারের ব্যবহৃত আসবাব, খাট, আয়না, মূর্তি, ডাইনিং টেবিল, অয়েল পেন্টিং, মার্কার গ্লোব, বিলিয়ার্ড বোর্ড এইসব। আর একটি ছোট লাইব্রেরিও রয়েছে। এই বাড়িটিতে কিন্তু বিভিন্ন মুভির শুটিংও হয়েছে। এক যে ছিল রাজার মুভির শুটিংটি এই বাড়িটিতেই হয়েছে। কাঠগোলা বাগানবাড়িতে ঢুকতেই বাউরির অপর দিকে আপনারা দেখতে পাবেন এই মাছ আর পাখির নবনির্মিত ঘরটি। এখানে বিভিন্ন প্রজাতির পাখি আর মাছ আপনারা দেখতে পাবেন। এইবার পরের গন্তব্যের দিকে রওনা দেওয়া যাক। সেই জগৎ থেকে অর্থ দপ্তর, যেখানে রয়েছে মাটির তলের পাতাল ঘর, ঢাল তরোয়াল, কামান, আয়না, যেখানে যায় আয়নায় মুখ দেখা যায় না, 2.5 টাকার নোট, 1.5 টাকা কয়েন, সোনার শাড়ি, রূপোর শাড়ি, দরবার ঘর, বিভিন্ন আকাশ থেকে পড়া উল্কা। এটি হলো হাজারদুয়ারি প্যালেস থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত জগৎ শেঠের বাড়ি। ইতিহাস খ্যাত ধনকুবের জগৎ শেঠের বাসস্থান ছিল এটি। বর্তমানে জগৎ শেঠদের বাসস্থানটি সংগ্রহশালা হিসেবে খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। এই জগৎ শেঠের বাড়িতে প্রবেশ করতে গেলে জনপ্রতি 30 টাকা করে প্রবেশ মূল্য লাগে, আর এই স্থান সকাল 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। এই সংগ্রহশালায় রয়েছে শেঠ পরিবারের ব্যবহৃত আসবাব, ফুলদানি, বাগানের চেয়ার টেবিল, অয়েল পেন্টিং, সোনা রূপার মুদ্রা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিকের পোশাক, সোনা ও রূপার জড়ি দিয়ে নির্মিত বেনারসি শাড়ি, তালপাতার পাণ্ডুলিপি। এই জগৎ শেঠের বাড়ির ভেতরে রয়েছে একটা ছোট ক্যাফেটেরিয়া।
মুর্শিদাবাদের জগৎ শেঠের বাড়িতে আসলে এই দাদার কাছে একমাত্র খেজুরি গুড়ের কফি পাওয়া যায়, যেটা আমি আগে দেখেছিলাম অনেক জায়গায়, ভিডিওতে দেখেছিলাম। তো আজকে আমি নিজেও সেই কফি ট্রাই করে দেখবো। কখন থেকে খেজুরি গুড়ের কফি আমাদের এখানে যেমন কফিটা চালু হয় নভেম্বরের 15 তারিখের পর থেকে। আচ্ছা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 20 তারিখ 25 তারিখ অবধি চলে। আছে খেজুর গুড়ের কফি 35 আছে, আর স্পেশাল যেটা এখন কম্বো বড় এনেছি সেটা 50। আচ্ছা, কফিটি দুর্দান্ত ছিল, একদম ইউনিক। জগৎ শেঠের বাড়ির বাগানের ভেতরে রাজকীয় ফোয়ারা আর সংগ্রহশালা দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এই হলো নসিপুর রাজবাড়ি। কুখ্যাত দেবী সিংহের উত্তর পুরুষ কীর্তিচাঁদের বসতবাড়িটি জাফরগঞ্জের উত্তরে অবস্থিত। এই নসিপুর রাজবাড়িতে প্রবেশ করতে গেলে 20 টাকা করে জনপ্রতি টিকিট কাটতে হয়। এই প্রাসাদটি 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল। এই বাড়ির ভেতরে আসলে আপনি যেন অষ্টাদশ শতাব্দীতে ফিরে যাবেন। এই বাড়ির যত ভেতরে আপনি প্রবেশ করবেন যেন মনে হবে ইতিহাসকে আপনি ছুঁয়ে দেখছেন। বাড়ির দেওয়াল, মন্দির সবকিছু যেন আপনাকে ইতিহাসের কথা মনে করিয়ে দেবে। তবে আপনি কি জানেন এই বাড়ির প্রতিষ্ঠাতা কীর্তিচাঁদ অত্যন্ত কুখ্যাত মানুষ ছিলেন। এই রাজবাড়ির ভেতরে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। পুতুলের সাহায্যে দেখানো বিষ্ণু পুরাণের কাহিনী রয়েছে। গাইড মুখে শুনতে পেলাম এখানে নাকি সেই সময় ফাঁসি দেওয়া হতো। বর্তমান প্রাসাদটি 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর নির্মাণ করেছিলেন, আর এটি হাজারদুয়ারির অনুকরণে তৈরি। এইবার আমরা চলেছি নসিপুর আকড়ার দিকে। এই নসিপুর আকড়ায় প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্যের আগে জনপ্রতি 20 টাকা। এই নসিপুর আকড়ায় ঝুলন এবং রথযাত্রার সময় মেলা বসে। আকড়ায় পিতল ও কাঠের রথ আছে। এই হলো জাফরাগঞ্জ বা নিমকহারাম দেউরি। কথিত আছে এর ভেতরেই প্রাসাদের মধ্যে কোনো এক ঘরে সিরাজকে বন্দি করে হত্যা করা হয়েছিল। এইদিকে হচ্ছে মির্জাফরের বাড়ি। সেখান থেকেই 2-3 মিনিট আসলেই এখানে পড়ছে নবাব মির্জাফরের পারিবারিক 1100 প্রায় কবর আছে এর ভেতরে। এই সমাধি ক্ষেত্রে প্রবেশ করতে গেলে জনপ্রতি 10 টাকা করে টিকিট মূল্য লাগে। এই জায়গাটি জাফরাগঞ্জ মকবরা নামেও পরিচিত। এখানে মির্জাফরের পরিবারের 1100 লোকের কবর রয়েছে, আর এই হচ্ছে সেই বিশ্বাসঘাতক মির্জাফরের কবর। এই কবর দেখে চিন্তা করছিলাম, এই যে মির্জাফর বিশ্বাসঘাতকতা করে সিরাজকে হারিয়ে দিল ইংরেজদের কাছে, আর আমাদের দেশ 200 বছর ইংরেজ শাসনের আওতায় থাকলো। যদি না সেদিন সে বিশ্বাসঘাতকতা করত, তাহলে হয়তো আমাদের দেশ ইংরেজ শাসনের আওতায় যেত না। এইবার আমরা ঘোড়া ছুটিয়ে চললাম আজিমুন্নেসার সমাধি দেখতে। হাজারদুয়ারি থেকে 2 মাইল দূরেই এই আজিমুন্নেসার সমাধি অবস্থিত। মুর্শিদ কুলি খাঁর কন্যা ছিলেন আজিমুন্নেসা। কাটরা মসজিদের মতো এখানে একটি মসজিদ ছিল। বেগম নিজেই মসজিদটি নির্মাণ করিয়েছিলেন 1734 সালে। এইখানে সিঁড়ির নিচে বেগম আজিমুন্নেসার সমাধি রয়েছে। লোকমুখে প্রচলিত রয়েছে এই আজিমুন্নেসা নাকি প্রচণ্ড বাজে মহিলা ছিলেন। তিনি নাকি ছোট ছোট বাচ্চাদের কলিজা খেতেন, তাই নাকি তাকে কলিজা বেগমও বলা হতো। কিন্তু ইতিহাস বলে তিনি অত্যন্ত ধার্মিক এবং দানশীল একজন মানুষ ছিলেন। পরন্ত বিকেলে এই আজিমুন্নেসা বেগমের সমাধি দেখে আজকের মতন আমাদের ট্রিপটি কমপ্লিট হয়েছিল। এরপর আমরা এগিয়ে গেছিলাম আমাদের দুপুরের লাঞ্চ করা হয়নি বলে খাবার খাওয়ার জন্য। কিছু খাবার খেয়ে নিয়ে তারপরই আমরা
ফিরে যাব কলকাতার উদ্দেশ্যে। হাজারদুয়ারি প্যালেসের পেছন দিকে অনেক খাবারের দোকান রয়েছে। এখানেই একটি দোকান থেকে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিয়েছিলাম। খাবার মোটের ওপরে ঠিকঠাকই ছিল। শেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।